হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি কলাপতির দেখাশোনার তৃতীয় তথা শেষ পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে শুরু করা যাক মতি নন্দীর কলমে কলাপতি সিরিজ থেকে কলাপতির দেখাশোনার শেষ পর্ব। দমদম এয়ারপোর্ট থেকে প্রধানমন্ত্রী আসবেন, তাই নজরুল ইসলাম সরণিতে, যাকে সবাই ভিআইপি রোড বলে, গাড়ি চলাচল বন্ধ। কারণটা অবশ্যই নিরাপত্তার জন্য। তবে মিনি বাসে বসে থাকা কলাপতির কাছে এটা নেহাতি বাড়াবাড়ি মনে হলো। প্রধানমন্ত্রীর কনভয় যাবে, তার জন্য আধ ঘন্টা আগে গাড়ি চলাচল কেন যে বন্ধ করা হবে তার কোনো ব্যাখ্যা সে খুঁজে পাচ্ছে না। আসলে তার দেরি হয়ে যাচ্ছে। বাগুইহাটি স্পোর্টিং মাঠে যাওয়ার জন্য সে সময়ের হিসেব করেই বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রীর কলকাতা আগমন হলে এয়ারপোর্ট থেকে উল্টোডাঙ্গা আর নজরুল সরণির মোড় পর্যন্ত ট্রাফিক বন্দোবস্তটা যে কেমন হয় সেটা তার জানা ছিল না। কনভয় যখন উল্টোডাঙ্গা মোড় থেকে বাঁদিকে বেঁকে ইস্টার্ন বাইপাস ধরল, তখন ছাড়া পাওয়া গাড়িগুলো প্রতিযোগিতা শুরু করলো কে আগে যাবে। ফলে যানজট। সুতরাং বাগুইহাটির মোড়ে সে যখন মিনি বাস থেকে নামল তখন 10:45। মাঠটা সাইকেল রিক্সাওয়ালা চেনে। কলাপতির আপাদমস্তক দেখে সে ভাড়া হাঁকল। 4 টাকা। তাই সই বলে সে রিক্সায় উঠে বসল। দুধারে মাটি আর খোয়া, মধ্যে আরও ভাঙা গর্ত হওয়া পিচ ঢালা পথ। ডাইনে বায়ে বাঁক নিয়ে এ গলি সে গলি হয়ে মিনিট 5 যাওয়ার পর কলাপতি দেখল সাদা ট্রাউজার আর শার্ট পরা 3টি ছেলে হেঁটে আসছে। তাদের হাতে কিট ব্যাগ, একজনের হাতে ক্রিকেট ব্যাটও। ওদের দেখে সে আশ্বাস পেল, তাহলে রিকশায় ঠিক জায়গার দিকেই যাচ্ছে। কিন্তু এই সময় ওদের তো মাঠে থাকার কথা। কলাপতি ধাঁধায় পড়ল। আর কত দূর? একটু উদ্বিগ্ন হয়েই সে জানতে চাইল। তাড়াতাড়ি মাঠে পৌঁছনোর থেকেও গর্ত ভরা রাস্তায় রিকশা সওয়ার হওয়া থেকে তাড়াতাড়ি রেহাই পাওয়াটাই এখন তার কাছে কাম্য। হ্যাঁ, আপনি এত ব্যস্ত হইতেছেন কেন? ঠিক জায়গাতেই লইয়া যামু, যেখানে ক্রিকেট খেলা হয় সেই মাঠ তো। হ্যাঁ, 1 মিনিট পরই রিকশা থেকে কলাপতি একটা মাঠ দেখতে পেল। মাঠের দুদিক দিয়ে রাস্তা, বাকি দুদিকে একতলা ছোট ছোট পাকা বাড়ি। মাঠের মাঝখানে আড়াআড়ি পায়ে চলা একটা পথ পিচের ওপর দিয়ে চলে গেছে, তবে পিচের অংশটা দড়ি দিয়ে ঘিরে দেওয়া। ক্রিকেট মরশুমে চলাচলের জন্য ওটাকে ঘুরে যেতে হয়, কিন্তু পিচ ঘিরে এখন কেন দড়ি? রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে কলাপতি হতভম্ব হয়ে মাঠের দিকে তাকিয়ে রইল। খেলা কোথায়? এটাই তো বাগুইহাটি স্পোর্টিংয়ের মাঠ। মাঠের একদিকে 7-8টি ছেলে রাবারের বলে ক্রিকেট খেলছে। 3টি গরু ঘাস খেয়ে চলেছে। একটা টালির চালের ঘর মিড অন বা থার্ড ম্যান বাউন্ডারির পিছনে। ঘরের দেওয়ালে ছোট হলুদ বোর্ডে লাল অক্ষরে বাগুইহাটি স্পোর্টিং ক্লাব লেখাটা সে দূর থেকে পড়তে পারল। তার নিচে ছোট অক্ষরগুলো আর পড়া গেল না। ওটাই তাহলে ক্লাব ঘর। সন্দেহ নেই ঠিক মাঠেই সে এসেছে, কিন্তু খেলা হচ্ছে কই? কলাপতি ঘড়িতে দেখল 11টা প্রায় বাজে। ফিল্ডার, ব্যাটসম্যান, আম্পায়ার, সাইড স্ক্রিন, স্কোরার কোথায় কি? ক্লাব ঘরের দরজাটা খোলা। ভেতর থেকে গেঞ্জি আর খেটো ধুতি পরা একটা লোক বেরিয়ে এলো। পিচের কাছাকাছি এসে পড়া গরুগুলোকে ভাগাবার জন্য হেই হেই হ্যাট
বলে চিৎকার করতেই অবিচলিতভাবে উল্টো দিকে ঘুরে ওরা আবার ঘাস খেয়ে যেতে লাগলো। কলাবতী এগিয়ে গেল লোকটির দিকে। শুনছেন শুনছেন? ডাক শুনে লোকটি তাকালো। আজ এই মাঠে বাগুইহাটির সঙ্গে কদমতলা ফ্রেন্ডসের খেলা ছিল না? ছিল, হয়নি। সংক্ষেপে উত্তর দিয়ে লোকটি ক্লাব ঘরের দিকে হাঁটতে শুরু করলো। কলাবতী পিছু নিল। হলো না কেন? জানি না। দুটো টিম এসেছিল। তারা ক্লাব ঘরের দরজায় পৌঁছলো। তাহলে খেলা হলো না কেন? আম্পায়াররা আসেননি? এসেছিল। লোকটি ঘরের মধ্যে ঢুকলো। কলাবতীও পিছু নিল। কদমতলার ক্যাপ্টেন বলল খেলবো না। আমাদের সেক্রেটারি গুচাবাবুও বলল খেলবো না, তাই খেলা হলো না। কলাবতী ঘরের চারদিকে চোখ বোলালো। বেশ লম্বা বড় ঘরটার এক কোণে একটা তোলা উনুন, থালা, গ্লাস, হাঁড়ি ইত্যাদি। লোকটি এই ঘরেই থাকে আর রেঁধে বেড়ে খায়। নিশ্চয়ই ক্লাবের মালি। ঘরের মাঝে টেবিল টেনিস বোর্ড, দেওয়ালে ঠেস দিয়ে রয়েছে ক্যারাম বোর্ড, মেঝের বাঁশে জড়িয়ে রাখা প্র্যাকটিস নেট, গোলা চুনের বালতি, ঝাঁটা, বেঞ্চে রাখা দুটো ক্যানভাসের থলির খোলা মুখ থেকে উঁকি দিচ্ছে কয়েকটা ব্যাট আর কয়েক জোড়া প্যাড। দেওয়ালে হেলান দিয়ে 10-12টা স্টিলের ফোল্ডিং চেয়ার। অনেক দূর থেকে আসছি দাদা, একটু বসবো? এক গ্লাস জল খাওয়াবেন? কলাবতী একটা চেয়ার খুলে নিয়ে বসে পড়ল। মধ্যবয়সী লোকটি কথাবার্তায় অমায়িক এবং ভালো মানুষ। যেভাবে কথা বলল তাতে মনে হয় একটু লেখাপড়া করেছে। ময়দানে মালি বলতে যা বোঝায় সেই রকম নয়। একটি মেয়ে দাদা বলেছে, জল চেয়েছে, এতে যেন তাকে খুশি মনে হলো। একটা স্টিলের জাগ তুলে নিয়ে লোকটি, একটু বসুন, টিউকল থেকে এনে দিচ্ছি, বলে ঘর থেকে বেরিয়ে গেল। টেবিল টেনিস বোর্ডের ওপর স্কোর বুকটা পড়ে রয়েছে। কৌতূহলবশতই কলাবতী উঠে গিয়ে তার পাতা ওল্টালো। একেবারে শেষ দুটো পাতায় আজকের দুটো দলের খেলার স্কোর লেখা। বোঁ করে কলাবতীর মাথার মধ্যে একটা ভীমরুল ঢুকে পড়ল। তাজ্জব ব্যাপার, খেলাই হলো না, অথচ স্কোর বইয়ে ম্যাচের স্কোর আর রেজাল্ট লেখা। কি করে এটা সম্ভব? কলাবতী আরও অবাক হলো দুজন আম্পায়ারেরই সই রয়েছে দেখে। চোখ কচলে নিয়ে সে আবার স্কোর বইয়ের পাতা দুটো দেখল। বাগুইহাটির 7 জন প্রথম ব্যাট করে তুলেছে 163 রান। জবাবে কদমতলার 5 জন আউট হয়ে 143 রান। ম্যাচ ড্র। দ্রুত সে ঝোলা থেকে খাতা বের করে টুকতে লাগলো। লোকটি জল ভরা জাগ নিয়ে ফিরে একটা প্লাস্টিকের গ্লাসে জল ঢেলে কলাবতীর হাতে দিয়ে বলল, আপনি কি খেলা দেখতে এসেছেন? হ্যাঁ, আমার দাদা কদমতলা ফ্রেন্ডসে খেলে, তার খেলা দেখব বলে এলাম। আর কিনা খেলাই হলো না। কলাবতীর গলায় আশা ভঙ্গের বেদনা ফুটে উঠল। হলো না কেন বলুন তো? দুটো টিমই তো খেলতে চাইল না। বলল এ ম্যাচে জিতলেও যা, হারলেও তাই। গুচাবাবু আম্পায়ার দুজনকে বলল ম্যাচটা না খেললে অনেক টাকা খরচা বাঁচবে, দয়া করে আপনারা ম্যানেজ করে দিন। ছেলেরাও খেলতে চাইছে না। কদমতলার ক্যাপ্টেন বলল স্কোর আমরা বানিয়ে দিচ্ছি, আপনারা স্কোরে ড্র দেখিয়ে দিন। এখানে সিএবির কেউ নেই, জানাজানিও হবে না। আম্পায়াররা রাজি হলেন। রাজি তো হচ্ছিল না। তখন এ পাড়ারই একটা ছেলে, মানিক, নাম করা মস্তান, ছুরি বের করে একজন আম্পায়ারকে বলল, আপনার মেয়ে জামাই বাগুইহাটিতে থাকে না? ব্যাস, ওতেই কাজ হয়ে গেল। ভালোই করেছে যা দিনকাল। অন্যজনও বলল, ছুরি মারলে কি সিএবি রক্ষে করতে আসবে? আপনি সই করে দিন, আমিও করে দিচ্ছি। তখন দুজনেই সই করে দিল।
আপনার দাদা কি আপনাকে বলেনি খেলা হবে না? কলাবতী মাথা নাড়ল। একটা দারুণ খবর পেয়ে যাওয়ায় উত্তেজনায়, যদিও তার ঝোলায় জলের বোতল রয়েছে, তবুও সে আর এক গ্লাস জল চাইল। যে ম্যাচে একটা বলও খেলা হলো না, সেই ম্যাচের স্কোর আম্পায়াররা সিএবিতে দেবে। কালকের কাগজে কাগজে এই খেলার রেজাল্টও বেরোবে। এমন কাণ্ড পৃথিবীর কোথাও ঘটেছে কি? আর একজনও খবরের কাগজের লোক আসেনি। এমন অসাধারণ একটা খবর শুধুমাত্র সে জোগাড় করেছে। একেই বোধহয় স্কুপ বলে। কাল বঙ্গবাণী পড়ে সবার চোখ চড়ক গাছ হয়ে যাবে। সিএজিসি টেন্টে নিশ্চয়ই বলা বলি হবে, দুদিন মাঠ করেই একটা মেয়ে কিনা এমন একটা খবর বের করে ফেলল। কলাবতী শিহরিত হলো আনন্দে। দুদিনেই সে সবার নজরে পড়ে যাবে। লোকটির হাত থেকে যখন সে জলের গ্লাস নিচ্ছে, তখনই ব্যস্তভাবে একটি লোক ঘরে ঢুকল। মাঝবয়সী, রোগা, লম্বা, মুখে উদ্বেগ। কলাবতীকে দেখে ভ্রুজোড়া কোঁচকালো। শ্যামাপদ, স্কোর বইটা দে। শ্যামাপদ তটস্থ হয়ে তাড়াতাড়ি স্কোর বইটা তুলে নিয়ে নবাগতর হাতে দিল। সে স্কোর বইটা খুলে খুব মন দিয়ে উপর নিচ চোখ বুলিয়ে বিড়বিড় করল। যা ভেবেছি, যোগে ভুল করেছে, এখন আবার দৌড়ো। তারপর সে কলাবতীর দিকে প্রায় কটমট করে তাকিয়ে রুক্ষ স্বরে প্রশ্ন করল, আপনি কে এখানে এখন? আমি বঙ্গবাণীর রিপোর্টার। আমার নাম কলাবতী সিংহ। নতুন, তাই আগে আমায় দেখেননি। আপনি? শুকনো কঠিন স্বরে উত্তর দেওয়া লোকটি কেমন যেন মিয়ে গেল। কলাবতী ইতিমধ্যে বুঝে গেছে, জোচ্চুরি যারা করে তারা অমেরুদণ্ডী শ্রেণীতে পড়ে। এদের সঙ্গে ডেটে কথা বলতে হয়। আমি ক্লাবের সেক্রেটারি শ্রী স্মিতের। এনি গুচাবাবু, শ্যামাপদ যোগ করল। আপনি এখানে এসেছেন কেন? গুচাবাবু ঈষৎ অবাক হয়ে প্রশ্নটা করল। কেন আবার? ম্যাচটা রিপোর্ট করব বলে। কিন্তু খেলা তো হয়নি, বিনীত কণ্ঠে সেক্রেটারি জানালেন। হয়নি বুঝি? তাহলে সেটাই রিপোর্টে লিখব। কিন্তু কেন হয়নি? কদমতলার প্রেসিডেন্ট আজ সকালে হঠাৎ হার্ট ফেল করে মারা গেছেন, তাই ওরা খেলবে না বলল। শোক আর সম্মান জানাতে আমরাও 1 মিনিট নীরবতা পালন করে খেলা বাতিল করতে রাজি হয়ে গেলাম, এই আর কি। তাহলে এটাই লিখব। বাগুইহাটি সেক্রেটারি শ্রী মিত্র জানালেন কদমতলার প্রেসিডেন্ট হঠাৎ হার্ট। না না না, আমি ঠিক নিশ্চিত নই এ ব্যাপারে। এসব আপনি লিখতে যাবেন না। গুচাবাবু আটকে উঠল। নিশ্চিত না হয়ে আপনারা 1 মিনিট নীরবতা পালন করে ফেললেন? বয়স্ক একটা লোকের মিথ্যে কথা বলা দেখে কলাবতীর যেমন মজা লাগছে, তেমনি দুঃখও হলো। নিজেদের এরা কত নিচে নামাতে পারে, বয়সকেও মর্যাদা দেয় না। দেখুন, ব্যাপারটা আপনি ঠিক বুঝতে পারবেন না। আপনার বয়স কম, মাঠের হালচাল সম্পর্কেও অনভিজ্ঞ। এইসব একটু আধটু হয়েই থাকে, না হলে ক্লাব চালানো যায় না। গুচাবাবুর কথায় ও ভাবভঙ্গিতে আত্মসমর্পণের মতো দীনতা ফুটে উঠল। একটু আধটু কি হয়ে থাকে? কলাবতী নাছোড় বান্দার মতো কোন ঠাসা করতে চাইল গুচাবাবুকে। একটু আধটু ম্যানুপুলেট, একটু আধটু ম্যানেজ না করলে আমাদের মতো গরিব ক্লাবে টিকে থাকা যায় না। আজকের ম্যাচটা যে খেলা হলো না, এতে কারোর কোনো ক্ষতি হয়নি, না বেঙ্গল ক্রিকেটের, না ক্রিকেটারদের, না সিএবির লিগের, না এই দুটো ক্লাবের। কারোরই পাকা ধানে মই পড়ল না। বাগুইহাটি কদমতলা অলরেডি নকআউটে উঠে গেছে। এটা ছিল গ্রুপের শেষ লিগ ম্যাচ। পয়েন্ট ভাগাভাগিতে কারোরই কোনো বাড়তি সুবিধে হলো না। তাহলে অন্যায়টা কোথায়? বরং একটা ম্যাচ খেলানোর খরচা থেকে, অযথা রোদ্দুরে ছোটাছুটি করার থেকে
বাড়িতে গিয়ে ঘুমোনো কি সিনেমা দেখা অনেক কাজের। বলতে বলতে শ্রীশ মিত্তিরের গলা অন্তরঙ্গ হয়ে এলো। একটা বাচ্চা অবুঝ মেয়েকে সে যেন বোঝাবার চেষ্টা করলো কেন এই নোংরামিতে তারা নামে। কলাপতি চেয়ার থেকে উঠে পড়ল গম্ভীর মুখে। গুচাবাবুকে যেন বিপন্ন বিপন্ন মনে হলো, মুখে অনিশ্চিত ভয়। আপনি কি লিখবেন নাকি? প্লিজ লিখবেন না, জানাজানি হলে দুটো ক্লাবে বিপদে পড়ে যাবে, সাসপেন্ড হবে, প্লেয়াররা আম্পায়াররা শাস্তি পাবে। গুচাবাবু হাত জোর করে ফেলল। মাফ করবেন, আমার কাজ আমাকে করতেই হবে। ঘর থেকে বেরোবার জন্য সে পা বাড়ালো। তাহলে কিন্তু আমরাও ভাববো কি করা যায়। গুচাবাবু খোলাখুলি জানিয়ে দিল পেছন থেকে। ভাবুন। কলাপতি হনহনিয়ে এগিয়ে গেল। রাস্তায় আসা মাত্রই সে খালি একটা রিক্সা পেয়ে গেল। বাগুইহাটি মোড়ে যাওয়ার জন্য 3 টাকা চাইল রিক্সাওয়ালা। 1 টাকা ভাড়া কমে যাওয়াকে সে ভালো লক্ষণ বলে ধরে নিল। কলাপতি রিক্সায় উঠে বসল। আসার সময় ভাঙাচোরা গর্ত ভরা রাস্তা তাকে যে কষ্ট দিয়েছিল, ফেরার সময় সে কিছুই অনুভব করল না। একটা নতুন আনন্দে সে মশগুল। সাংবাদিকরা যে সাফল্য চায় সেটা যে এত তাড়াতাড়ি পেয়ে যাবে, এটা ভাবতেই মাথার মধ্যে ঢুকে যাওয়া ভীমরুলটা আবার উঠতে লাগলো। সে ঠিক করল এখনই বঙ্গবাণীতে গিয়ে লেখাটা লিখতে বসবে। ভেবে চিনতে দারুণভাবে এটা তাকে লিখতে হবে। বঙ্গবাণীর খেলার টেবিলে তখন বলদেব। 5 জনের মধ্যে ওরই বয়স কম। খেলার বই ম্যাগাজিন পড়ে, কিঞ্চিত বিলাসী এবং কাজে ফাঁকি দেওয়ার কোনো সুযোগই নষ্ট করে না। বলদেবের সামনে খোলা রয়েছে একটা সিনেমার ইংরাজি পত্রিকা এবং পাশে দাঁড়িয়ে রয়েছে 6 ফুটেরও বেশি লম্বা একটি লোক। লোকটি খুবই রুগ্ন, জিজিরেই বলা যায়। গাল বসে যাওয়া, লম্বাটে মুখে কপালটা ছোট, ভ্রু দুটি ঘন এবং চোখ জোড়া কোটরে ঠোকা। মাথায় প্রচুর চুল, যা অযত্নে সত্যি পাখির বাসার মতো। দাড়ি কয়েকদিন কামানো হয়নি। লোকটির দাড়ি এবং চুল কাঁচা পাকা, তবে সাদার ভাবটাই বেশি। ওর পরনে ফিকে খয়েরি রঙের খদ্দরের ঢিলে হাতা পাঞ্জাবিটা চওড়া কাঁধে যেন হ্যাঙ্গারে ঝোলানো মনে হয়। সেটা পরিষ্কার না ময়লা বোঝা শক্ত, তবে ইস্ত্রি করা নয়। ধুতিটা আধ ময়লা, পায়ে হাওয়াই চপ্পল, গোড়ালির চামড়া ফাটা এবং তার মধ্যে ময়লা জমে আছে। বয়স মনে হয় 70-এর কাছাকাছি। লোকটি ঝুঁকে বলদেবকে কিছু একটা বলছে। তখন কলাবতী টেবিলে ওদের উল্টো দিকে বসল। তাকে দেখে বলদেব একটু অবাক হয়ে বলল, তুমি এখন? খেলা হয়নি তাই চলে এলাম। কেন, পিচ খুঁড়ে রেখেছে? তারপর বলল, কাদের খেলা ছিল? বাগুইহাটি কদমতলা। কলাপতি এইটুকু বলেই ঝোলার মধ্যে থেকে স্যান্ডউইচ বের করায় মন দিল। হ্যাঁ, কি বলছিলে যেন? বলদেব পাশে দাঁড়িয়ে থাকা লোকটিকে বলল, গত বুধবার আপনাদের কাগজে একটা লেখা বেরিয়েছে, বরুণ বসু রায়ের সঙ্গে ইন্টারভিউ। কলাপতি চোখ তুলে লোকটির দিকে তাকালো। শঙ্কর দত্ত নামে বাইরের একজন, যে বলদেবেরই বন্ধুর ভাই, ইন্টারভিউ নিয়েছে। অনেক দিন আগের লেখা, কম্পোজ হয়ে পড়েছিল। 2টো স্যান্ডউইচের একটা বলদেবের দিকে বাড়িয়ে কলাপতি বলল, বলদেবদা খাবেন? না, ভাত খেয়ে আর এখন পাউরুটি চিবোতে পারবো না। মিষ্টি ফিষ্টি থাকে তো দাও। নেই, কলা দিতে পারি। দাও। কলাটা হাতে নিয়ে সন্তর্পণে খোসা ছাড়াতে ছাড়াতে বলদেব বলল, হ্যাঁ, ইন্টারভিউ। তা কি হয়েছে? উনি বলেছেন 48 অলিম্পিকের জন্য লখনৌয়ে যে সিলেকশন ট্রায়াল হয়, তাতে হপ স্টেপ অ্যান্ড জাম্পে 48.5 ফুট নাকি লাফিয়েছিলেন।
এটা ভুল কথা। বিনীত মৃদু গলায় লোকটি এমনভাবে বলল যে বলদেব কলায় কামড় দিতে গিয়ে থেমে গেল। আপনি দাঁড়িয়ে কেন? বসুন, কলাপতি বলল। হ্যাঁ হ্যাঁ, বসুন। বলদেব কথাটা বলে কলার আধখানা মুখে পড়ল। ভুল কথা কেন? লোকটি চেয়ারে বসল, একটু কুণ্ঠিতভাবেই ইতস্তত করে বলল, বরুণ অতটা লাফায়নি। সেটা আপনি জানলেন কি করে? 48 সালে আপনি কি তখন লখনৌয়ে ছিলেন? বলদেব ঝাঁঝালো গলায় বলল, ছিলুম। শান্ত নিচু গলায় লোকটি বলল। কলাবতী ও বলদেবের দৃষ্টি একই সঙ্গে প্রখর হয়ে উঠল। কি জন্য ছিলেন? বলদেব প্রশ্ন করে নড়ে চড়ে বসল। কম্পিটিটর ছিলুম। আমি, বরুণ আর বোম্বাইয়ের হেনরি রেবেলেও হট স্টেপের ট্রায়ালে ছিলুম। আপনার নাম? কলাপতি জিজ্ঞেস করল। পরিমল বেরা। 48.5 ফুট লাফিয়েছিল রেবেলও। তখন ওয়ার্ল্ড রেকর্ড ছিল জাপানের তাজিমার 52.5 ফুট। বার্লিন অলিম্পিকে করা। আপনি বলতে চান বরুণ বসুরায় 48.5 ফুট লাফাননি? মিথ্যে কথা বলেছেন। বলদেব সতর্কভাবে ধীরে ধীরে কথাটা বলল, উকিলের জেরার ভঙ্গিতে। না, লাফায়নি। আমি আর বরুণ দুজনেই 44.5 করেছিলাম, তাই দূরত্বটা আমার ভালোই মনে আছে। রেবেলোর ধারে কাছে আমরা 3টে জাম্প করেও যেতে পারিনি। অত্যন্ত দৃঢ় এবং তৃপ্ত স্বরে পরিমল কথাগুলো বলল। অসাধারণ পারফরমেন্স। বরুণ বসুরায় একটা অডিট ফার্মের মালিক, মানি লোক। তাকে মিথ্যেবাদী বলতে হলে প্রমাণ দাখিল করতে হবে। আপনি কি করেন? বলদেব তাচ্ছিল্য ভরে কথা বলে লোকটির আপাদমস্তক চোখ বোলাল। পরিমল এই প্রথম যেন কুঁকড়ে গেল। একটু দ্বিধা ভরে বলল, আমি বিশেষ কিছু করি না, সামান্য একটা ব্যবসা। কিসের ব্যবসা? ছবির ফ্রেমের ব্যবসা। তার মানে ছবি বাঁধাইয়ের? হ্যাঁ। কোথায় ব্যবসাটা? আমি যেখানে থাকি তার কাছেই। কোথায় থাকেন? 44-এর F অবিনাশ কবিরাজ লেন, বাগমারিতে। কলাপতিদের বাড়ি থেকে বাগমারি বেশি দূরে নয়। বর্দিদের বাড়ি তো ওখানেই। আর অবিনাশ কবিরাজ লেনে থাকে তাদের ক্লাসেরই সুচরিতা। এই বৃদ্ধ তার এলাকারই লোক। কলাপতি ব্যাপারটায় তাই কৌতূহলী হয়ে উঠল। লাফিয়েছিলেন 44.5 আর থাকেন 44 নম্বরে? অদ্ভুত যোগাযোগ তো। কলাপতি হালকা স্বরে বলল। পরিমল হাসল। নিচের পাটির সামনে দুটো দাঁত নেই। তাহা এখন কি করতে হবে? বলদেব ভ্রু তুলে জানতে চাইল। প্রতিবাদ ছাপাতে হবে? না না না, এমন কিছু বিরাট ব্যাপার এটা নয় যে চিঠি ছাপতে হবে। আমি কতটা লাফিয়েছিলাম তা জেনে এখন কার কি লাভ? আর জানলেও তাতে আমার 1-6 সম্মান বাড়বে না। কেন? ছেলে মেয়ে, নাতি নাতনি তারা তো গর্ববোধ করতে পারবে এই বলে যে। কলাপতি থেমে গেল পরিমলের মুখে ছড়ানো হাসিটা দেখে। আমি বিয়ে থাক করিনি, সংসারেও কেউ নেই। সম্মান টম্মানের দরকার নেই। ভালো কথা। তাহলে কি চান? রেবেলোর সম্মান। কি বললেন? বলদেব সিধে হয়ে বসল। এতক্ষণ তার যে গড়িমসি ভাবটা ছিল সেটা পরিমলের দুটি শব্দেই খসে পড়ল। আসল 48.5 লাফিয়েছিল তাকে তার প্রাপ্য সম্মানটা দেওয়া হোক, এটাই চাই। বলছেন কি আপনি? 40 বছরেরও আগে কে একজন একটা লাফ মেরেছিল? বেশ ভালো কথা। 48.5-এর কোনো প্রমাণ আছে কি?
বরুণ বসু রায়ও কি প্রমাণ দিয়েছে? বলদেব মনে মনে যে বিব্রত হচ্ছে কলাবতী ওর মুখ দেখেই সেটা বুঝে গেল। যে লিখেছে সে প্রমাণ দেখেই লিখেছে। বরুণ বসু রায় তাকে পেপার কাটিং দেখিয়েছেন। কোন কাগজের কাটিং? পরিমল বেরা অবাক হয়ে জানতে চাইল। আমার কাছেও কাটিং আছে। ট্রায়ালের পরের দিন লখনৌ হেরাল্ডে আমাদের লাফের ডিস্টেন্স নিয়ে রেজাল্ট বেরিয়েছিল, আমি কেটে রেখেছি। আপনার কাছে কাটিং আছে? বলদেব নিশ্চিত হওয়ার জন্য জোর দিয়ে বলল। আমি এনে দেখাতে পারি। পরিমল জোর দিয়ে বলল। বেশ, দেখাবেন এনে। কথাটা বলে বলদেব সিনেমা ম্যাগাজিনটায় ঝুঁকে পড়ল। পরিমল কিছুক্ষণ চুপ করে থেকে আচ্ছা আসি, নমস্কার বলে চলে যাচ্ছে। তখন কলাবতী পেছন থেকে তাকে ডাকল। পরিমল বাবু শুনুন। পরিমল বেরা ঘুরে দাঁড়ালো এবং এগিয়ে এলো। ধরা গেল রেবেলও 48.5 ফুটই লাফিয়েছিল, কিন্তু সেটা না বললে এত বছর পর কি এসে যায়? আপনারই বা এই নিয়ে এত দুশ্চিন্তা কেন? ওটা তো আর ওয়ার্ল্ড রেকর্ড নয়। কলাপতি শান্তভাবেই খোঁজ করতে চাইল পরিমলের দুশ্চিন্তার। কিন্তু তখনকার ওয়ার্ল্ড ক্লাস জাম্প ওটা। রেবেলও অলিম্পিক ফাইনালে উঠেছিল, গোল্ডও পেতে পারত। পরিমলের গলায় উচ্ছ্বাস আর তারিফ এসে গেল। বলদেব ম্যাগাজিন থেকে চোখ তুলে পড়ল। অলিম্পিকের কথা হচ্ছে না। প্রশ্নটা হলো, আপনার কি এমন মাথা ব্যথা হলো যে রেবেলোর হয়ে ওকালতি করতে এসেছেন? করব না? পরিমলের কোঠরে ঢোকা চোখ জোড়া হঠাৎই দপ করে জ্বলে উঠল। গলায় ফুটে উঠল ব্যগ্রতা। একজনের কৃতিত্ব অন্য লোক নিয়ে নেবে? কত আকাঙ্ক্ষা নিয়ে একজন অ্যাথলিট জীবন শুরু করে। দিনের পর দিন ঘাম জড়িয়ে স্বাদ আহ্লাদ বর্জন করে ডিসিপ্লিন থেকে সে একটু একটু করে এগোয়। তার এগোনো মানে দেশেরও এগোনো। এজন্য তো তাকে মর্যাদা শ্রদ্ধা দেওয়া উচিত। চুরি করে একজন সেটা নিয়ে নেবে আর তাতে আপনারা সাহায্য করবেন? পরিমলের এই প্রথম গলার স্বর উঠল। তাকে বিচলিত দেখাচ্ছে। চেয়ারের পিঠ ধরে থাকা মুঠি জোড়ার শিরা ফুলে উঠেছে। সে আবার বলল, রেবেলও আপনাদের কাগজ পড়বে না, নিশ্চয়ই বাংলা জানে না। এখন সে কোথায় আছে তাও আমি জানি না, কিন্তু আমি তো আছি, আমি তো জানি এক অ্যাথলিটের মর্যাদা অন্য অ্যাথলিট রক্ষা করবে, এটাই তো কর্তব্য। বলদেব চোখ নামিয়ে নিল, মৃদু স্বরে বলল, কাল পরশুই তাহলে স্পোর্টস এডিটরের কাছে নিয়ে আসুন আপনার কাটিংটা। সত্যি হলে ভুলটা নিশ্চয়ই সংশোধন করা হবে। হ্যাঁ, এনে দেখাবো, নমস্কার। পরিমল চলে যাওয়ার পর কলাবতী বলল, অদ্ভুত লোক না? মাথায় ছিট আছে। থাকতে পারে, তবে ছিটেল লোকেরাই কিন্তু আমাদের নাড়া দেয়। একজন অ্যাথলিটের মর্যাদা অন্যজন রক্ষা করবে এমন কথা জীবনে কখনো শুনিনি। আপনি শুনেছেন? বলদেব কিছুক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে মাথা নাড়ল। দেখি কি কাটিং আনে। অত জোর দিয়ে বলল যখন, নিশ্চয়ই আনবে। কলাপতি প্যাডের কাগজে হাত মুছে বোতল থেকে জল খেল। দেওয়াল ঘড়িটা একবার দেখে নিয়ে খাতাটা খুলে প্যাডটা টেনে নিল। এখন সে বাগুইহাটি কদমতলা ম্যাচটা সম্পর্কে লিখবে। শ্যামাপদ আর গুচাবাবুর সঙ্গে তার যা কথাবার্তা হয়েছে সেগুলো মনে করার জন্য সে কয়েক মিনিট মাথা নামিয়ে চোখ বন্ধ করল। মাথার মধ্যে একটা টেপ রেকর্ডারের চলা যেন শুরু হলো। দুজনের প্রতিটি কথা সে শুনতে পাচ্ছে। চোখের সামনে দেখতে পাচ্ছে মাঠটাকে। গরু চড়ছে, দড়ি দিয়ে ঘেরা পিচ। একধারে রাবারের বলে ছেলেরা ক্রিকেট খেলছে। মাঠের পাশের বাড়িগুলো, দুধারের রাস্তা,
কিন্তু দুজন আম্পায়ার আর সাদা ট্রাউজার ও শার্ট পরা 13টা মানুষকে সে খুঁজে পাচ্ছে না। কলাবতী ঠিক করলো এইখান থেকেই সে লেখাটা শুরু করবে। 3 পাতা লিখে ফেলে প্যাডের নতুন পাতার ওপরের কোণে 4 সংখ্যা সবে লিখেছে। তখন সম্পাদকের বেয়ারা এসে কলাবতীকে বলল, আপনাকে ডাকছেন। কলাবতী প্রায় চমকে উঠল। কে ডাকছেন? এডিটর। বেয়ারা চলে গেল। বলদেব বার্তা বিভাগে গিয়ে গল্প জুড়েছে। কলাবতী তার লেখা 3টে পাতা ঝোলার মধ্যে ভরে ঝোলাটা কাঁধে নিয়ে সম্পাদকের ঘরে এলো দুরু দুরু বক্ষে। মধ্যিখানে সিথি কাটা চুলে সদানন্দ 2 হাতে তেলো আলতো করে বুলোচ্ছিলেন। চশমাটা টেবিলে, সেটা তুলে চোখে দিয়ে এক গাল হেসে বললেন, বসো বসো। তারপর কাজকর্ম কেমন চলছে? ভালো লাগছে? ভব বলছিল তুমি তো বাংলা ভালোই লেখো, পরিশ্রমও করতে পারো। এরকমই তো চাই। না ঘুরলে না খাটলে, শুধু টেলিফোন করে করে খবর জোগাড় করলে জার্নালিস্ট হওয়া যায় না। ঘুরো, হাঁটো, বসে থেকো না। ঘুরে ঘুরে খবর খুঁজে বেড়াও। আজকে কি বেরিয়েছিলে? হ্যাঁ, বাগুইহাটি গেছিলাম। সদানন্দর কথা তাকে উৎসাহিত করেছে। সে উত্তেজিত স্বরে দ্রুত বলে গেল, জানেন কি দারুণ একটা খবর আজ পেলুম। ম্যাচ খেলাই হয়নি, অথচ খেলা হয়েছে বলে স্কোর বইয়ে ভুয়ো রান, উইকেট, টোটাল, এমনকি ম্যাচটা ড্র বলে লেখাও হয়ে গেল। আর তাতে 2জন আম্পায়ার সইও করে দিয়েছেন। ভাবতে পারেন এটা লিগের খেলা। খেলার মাঠে এর চেয়ে ঘৃণ্য আর কিছু কি হতে পারে? আর কোনো কাগজের লোক ভাগ্যে যায়নি, আমি একাই খবরটা পেয়ে গেছি। কলাবতী জল জল চোখে সম্পাদকের দিকে তাকালো। টানা কথাগুলো বলে সে হাঁপিয়ে পড়েছে। সে আশা করছে সম্পাদকও ওইভাবে চেয়ারে হেলান দিয়ে রিভলভিং চেয়ারটাকে ডাইনে বায়ে ঘোরানো বন্ধ করে খাড়া হয়ে বসবেন। কিন্তু সদানন্দ ঘোষ তা করলেন না। এটা তো একটা দুর্নীতির ব্যাপার। সদানন্দ অনুত্তেজিত গলায় বললেন, নিশ্চয়ই জালিয়াতি, চিটিং। কলাপতি আরও উত্তেজিত। সিরিয়াস, খুবই সিরিয়াস অভিযোগ তুমি করতে যাচ্ছ 2টো ক্লাব আর আম্পায়ারের বিরুদ্ধে। কিভাবে তাহলে লিখবে? এই দেখুন না, লেখাটা প্রায় হয়েই গেছে। কলাপতি ব্যস্ত হয়ে ঝুলি থেকে 3টি পাতা বের করে এগিয়ে দিল। 3 পাতা লেখা পড়ার পর ঈষৎ চিন্তিত মুখে সদানন্দ বললেন, তুমি যা যা লিখেছ, কোর্টে যদি ওরা যায় তাহলে প্রমাণ দাখিল করতে পারবে? নিশ্চয়ই, স্কোরশিটটাই প্রমাণ। তাছাড়া শ্যামাপদ, শ্রেষ, 2জন আম্পায়ার। সদানন্দর মাথা নাড়া দেখে কলাপতি থেমে গেল। ওরা নিজেদের বাঁচাবার জন্য বলবে কোনো স্কোরশিটে তৈরি হয়নি, সেরকম কিছু সিএবিতে জমাও পড়েনি, সুতরাং বঙ্গবাণী মিথ্যে কথা লিখেছে। এরপর ওরা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করবে। তা কি করে হয়? আমি নিজের চোখে স্কোর বুকে যা দেখলুম সেটা ভুল। হ্যাঁ, ভুল। এইমাত্র বাগুইহাটির প্রেসিডেন্ট আমারই সম্পর্কিত ভাগ্নে টেলিফোনে পুরো ব্যাপারটাই জানিয়ে বলল, স্কোর বই থেকে 2টো পাতা ওরা ছিঁড়ে ফেলে দিয়েছে, আর আম্পায়াররা সিএবিকে রিপোর্ট করেছে রাত্রে কারা পিচ খুঁড়ে দেওয়ায় ম্যাচটা খেলানো যায়নি। সুতরাং ভুয়ো স্কোরশিট বানানো হয়েছে বলে যদি কালকের বঙ্গবাণীতে খবর বেরোয় তাহলে আপনারা বিপদে পড়ে যাবেন। সদানন্দর মুখে বিষণ্ণ একটা হাসি, চোখেও দুঃখের ছায়া। তিনি বিশ্বাস করেন কলাপতি যা দেখেছে
এবং যা লিখেছে তার 100% সত্যি। কিন্তু তিনি নিরুপায়। নাতনির বয়সী মেয়েটির মনের অবস্থাটা তিনি বুঝতে পারছেন। প্রচণ্ড উৎসাহ নিয়ে টগবগিয়ে একটা কিছু করে দেখাবার ইচ্ছেটা যে কিভাবে মিইয়ে আসে সেটা এখন তিনি চোখের সামনেই দেখতে পাচ্ছেন। বিধ্বস্ত কলাবতী মাথা নামিয়ে বসে রয়েছে। সে বুঝে গেছে তার লেখাটা আর ছাপা হবে না। একটা ফাঁপানো বেলুন ছাড়া তার বুকের মধ্যে আর কিছু যেন এখন নেই। মাথা নাড়ল সে। সাংবাদিক হওয়ার শখ ঘুচে গেছে। আজই শেষ। খেলার মাঠ বড় নোংরা লাগছে তার। দম বন্ধ হয়ে আসছে। তুমি বরং ডেস্কে বসেই কাজ করো। কলাপতি চেয়ার থেকে উঠে অস্ফুটে বলল, দেখি। পায়ে পায়ে সম্পাদকের ঘর থেকে এসে বেরিয়ে এলো। পরেশ এসে গেছে। কলাপতিকে দেখেই এক গাল হেসে বলল, মাঠ থেকে ফিরলে? হ্যাঁ, বাগুইহাটি কদমতলা ম্যাচ ছিল। এর রেজাল্ট কি? ড্র। পরেশ ছোট্ট একটা পেয়ারা বাড়িয়ে ধরল। নাও, আমার গাছের, তোমার জন্যই এনেছি। পেয়ারাটা হাতে নিয়ে তার চোখে প্রায় জল এসে গেল। সামান্য ফল, কিন্তু অসামান্য আন্তরিকতা, এটাই সে এখন চাইছে। স্কুল খুলে যাচ্ছে পরেশদা, এখন আর রোজ আসতে পারবো না। নিশ্চয়ই নিশ্চয়ই, সবার আগে লেখাপড়া। কলাপতি বাড়ি ফিরল একটু দেরি করে। ইচ্ছে করেই বঙ্গবাণী অফিস থেকে এসে বাড়ি পর্যন্ত হেঁটে এসেছে অস্থির মনকে শান্ত করার জন্য। হাঁটতে হাঁটতে একটা ব্যাপার সে ঠিক করে ফেলেছে। মাঠের লোকেদের কাছে হেরে যাওয়া মানে পৃথিবীর লয় নয়। সে মোটেই দুঃখে ভেঙে পড়বে না। জীবনে যা আসবে সেটা হাসি মুখে সহজভাবে নেবে। যখন সে ফটক ছাড়িয়ে বাড়িতে ঢুকল, তখন তার মনে কোনো খেদ, কোনো বিদ্বেষ বা কষ্ট আর নেই। দাদু আর কাকাকে এসে জানিয়ে দিল খেলার রিপোর্টার হওয়ার ইচ্ছেটা আপাতত সে মুলতুবি রাখছে। বুদ্ধিটা আর একটু পরিপক্ক না হলে মাঠের লোকেদের সঙ্গে এঁটে ওঠা যাবে না। তবে আজ একটা অদ্ভুত লোককে দেখলাম, যে নিজে এককালে ট্রিপল জাম্পার ছিল। আগে যাকে বলা হতো হপ স্টেপ অ্যান্ড জাম্প। এই বলে সত্যশেখর জানিয়ে দিলেন অ্যাথলেটিক্সের খবরটা তিনি রাখেন। হ্যাঁ, আগে তাই বলা হতো। এই লোকটির নাম পরিমল বেরা। পরিমল বেরা? রাজশেখর ঔৎসুক্য দেখালেন। ভালো অ্যাথলেট ছিল। আমাদের বরুণের সঙ্গে ওর খুব কম্পিটিশন হতো। আমাদের বরুণ মানে? কলাপতি অবাক হয়ে গেল। বরুণ বসুরায়? হ্যাঁ রে, কবি মাসিমার দেওর বড়ু। আমার থেকে বয়সে কিছু ছোট। খুব জালিয়াতি কথাবার্তা বলতো। আমাকে বলেছিল লন্ডন অলিম্পিকে যাওয়ার জন্য সিলেক্ট হয়েছিল, কিন্তু গোড়ালিতে চোট লাগে ফাইনাল জাম্পটা দেওয়ার সময়। তাই ও নিজেই নাম উইথড্র করে নিয়ে অলিম্পিকে যায়নি। উইথড্র না কচু, ট্রায়ালেই কোয়ালিফাই করতে পারেনি। লখনৌয়ে সেই ট্রায়ালে পরিমল বেরাও নেমেছিল। বরুণ বসুরায়ের একটা ইন্টারভিউ কিছুদিন আগে বঙ্গবাণীতে বেরিয়েছে। তাতে বলেছে 48.5 ফুট নাকি ট্রায়ালে লাফিয়েছিল। পরিমল বেরা আজ বঙ্গবাণীতে এসে বলল ওটা হেনরি রেবেলও লাফিয়েছিল, তখনকার ওয়ার্ল্ড ক্লাস জাম্প। সে আর বরুণ লাফিয়েছিল রেবেলোর থেকে 4 ফুট কম, 44.5। তখনকার পেপার কাটিং ওর কাছে আছে, এনে দেখাবে। বরুণের স্বভাবটা দেখছি বুড়ো বয়সেও পাল্টায়নি। ভাবলো এত বছর পর কি আর ধরতে পারবে, তাই গুলটা মেরে দিল। রাজশেখর মিট মিট করে হাসলেন। সত্যশেখর বললেন,
এর একটা প্রতিবাদ ছাপিয়ে দিক পরিমল বেরা। বললে কি বঙ্গবাণী ছাপাবে? কলাপতি প্রায় বলদেবের ভঙ্গি নকল করল। প্রমাণ চাই না? কারেক্ট। সতু যে ব্যারিস্টারি করে কিভাবে বুঝতে পারি না। প্রমাণ ছাড়া কোনো প্রতিবাদ গ্রাহ্য হয়? রাজশেখরকে খুবই ক্ষুব্ধ দেখালো। মাথাটা চুলকে আর চোখে বাবার দিকে তাকিয়ে সত্যশেখর বলল, বরুণ বসুরায়ও কি প্রমাণ দেখিয়ে দাবি করেছে 48.5 লাফিয়েছিল? নিশ্চয়ই প্রমাণ দিয়েছে। আচ্ছা, আমি এখনই ওকে ফোন করে জেনে নিচ্ছি। রাজশেখর মার্চ করার ভঙ্গিতে ফোনের কাছে গেলেন। 3 মিনিট খোঁজাখুঁজি করে ডাইরেক্টরি থেকে নাম্বারটা বের করে ডায়াল করলেন। অতঃপর রাজশেখরের তরফে সংলাপটা এই রকম হলো। হ্যালো, এটা কি বরুণ বসুরায় মশাইয়ের বাড়ি? হ্যাঁ, ওকেই চাইছি। আরে বড়ু, কি সব আজে বাজে কথা ইন্টারভিউয়ে বলেছিস? আমি রাজুদা কথা বলছি। দুম করে বলে দিলি লখনৌয়ে 48.5 ফুট ট্রায়ালে লাফিয়েছিস। গবি মাসি বাতের কথা বলেছিলেন, আমি তো কোবরেজ দেখাতে বলেছি। দেখিয়েছেন কি? কি বলছিস? 48.5? তাহলে পরিমল বেরা যে বলছে ও আর তুই দুজনেই 44.5? হ্যাঁ হ্যাঁ, ওর কাছে তখনকার পেপার কাটিং আছে। বঙ্গবাণীতে গিয়ে দেখিয়ে এসেছে, ট্রায়ালে নয়। কি বললি? প্র্যাকটিসে 48.5 করেছিস? সেটা তাহলে বলিসনি কেন? বুঝতে না পেরে ভুল করে লিখে দিয়েছে বললেই হলো। পরিমল ধরাধরি করে লখনৌয়ে ট্রায়ালে গেছিল। ও ট্রেন ভাড়া কি ওর রানিং শুটা তোরই দেওয়া? এসব কথা এখন অবান্তর। শাক দিয়ে মাছ ঢাকা যায় না রে, গন্ধ বেরোবেই। রেবেলোর ডিস্টেন্সটাকে নিজের বলে চালিয়ে দেওয়াটা খুবই অন্যায়। না না বুড়ু, এই বয়সে এটা ভালো কাজ করিসনি। তুই নিজের ভুল স্বীকার করে কাগজে একটা চিঠি দে। কেউ প্রতিবাদ করলে তবেই দিবি। আচ্ছা, তাই দিস। আর শোন, গবি মাসিকে কোবরেজ দেখাতে বলবি। রাখছি তাহলে। ফোন রেখে একগাল হেসে রাজশেখর বললেন, আমার কুলটা কেমন হলো কালু? যেই বলেছি পরিমল বঙ্গবাণীতে গিয়ে কাটিংটা দেখিয়ে এসেছে, অমনি বাচাদন স্বীকার করলো ট্রায়ালে করিনি, প্র্যাকটিসে করেছি। ব্যাপারটা কি জানিস কালু? আমি তো 70 পেরিয়ে গেছি। এখন কোনো বুড়োকে জেনে শুনে মিথ্যে কথা বলতে দেখলে লজ্জা করে। আর লজ্জা করেছে বলেই আমার কর্তব্য বড়ুকে দিয়ে এটা শুধরে নেওয়ানো। দাদু, এই কর্তব্য শব্দটা আজ দ্বিতীয়বার শুনলাম। প্রথমবার শুনেছি পরিমল বেরার মুখ থেকে। হেনরি রেবেলকে খাটো করে বরুণ বসুরায় ওর কৃতিত্বটাকে নিজের বলে চালিয়ে দেওয়াতেই ওর মনে হয়েছে রেবেলকে তার প্রাপ্য মর্যাদা দেওয়া হলো না। কি বললো জানো দাদু? এক অ্যাথলিটের মর্যাদা অন্য অ্যাথলিটের রক্ষা করবে, এটাই তো কর্তব্য। ভাবতে পারো? রাজশেখর কিছুক্ষণ কলাবতীর মুখের দিকে তাকিয়ে থেকে মাথা নেড়ে জানিয়ে দিলেন, ভাবতে পারেন না। হ্যালো স্পোর্টস, বলদীপদা আছেন? আমি কলাবতী বলছি। কে, কলাবতী নাকি? আমি ভবদা। ও ভবদা, কেমন আছেন? একটা ব্যাপারে বলদেবদাকে ফোন করছি, উনি আছেন? এখনো ফেরেনি মাঠ থেকে। তা তুমি আর আসছো না কেন? ভালোই তো কাজ করছিলে, বাংলাটাও অনেক ইমপ্রুভ করেছিলে। রোজ না পারো, মাঝে মাঝে তো আসতে পারো। ফিচার টিচারও তো লিখতে পারো। তা বলদেবকে কি জন্য দরকার? দরকারটা খুবই সামান্য। পরিমল বেরা নামে কোনো লোক পেপার কাটিংয়ে দেখাতে এসেছিল কি না সেটাই জানতে চাইছিলাম। আরে বরুণ বসুরায় নামে পুরনো আমলের এক অ্যাথলিট তো কদিন আগে এটা নিয়ে আমাকে ফোন করেছিল।
কিন্তু কোনো পেপার কাটিং নিয়ে কেউ তো আমার কাছে আসেনি। অথচ খুব বড় মুখ করে বলে গেল এনে দেখাবে। লোকটা তাহলে দেখছি ধাপ্পা দিতে এসেছিল। এই রকমই অনেক লোকই আমাদের কাছে আসে। আসলে জেলাসি থেকেই ওরা এইসব বলে। মনুষ্য চরিত্র বোঝা বড় শক্ত কলাবতী। হ্যাঁ ভবদা, দুদিনেই আমি সেটা একটু একটু বুঝেছি। আচ্ছা, এখন আমি রাখছি, একদিন যাব। ফোন রেখে কলাবতী বিষণ্ণ মনে হাসল। কেন জানি পরিমল বেরাকে তার সাচ্চা মানুষ বলে মনে হয়েছিল। যখন বলছিল এটাই তো কর্তব্য, তখন ওর চোখে কেমন একটা আলো জ্বলে উঠেছিল, যেরকম আলো কলাবতী কখনো দেখেনি। গভীর অনুভব ছাড়া অমন আলো জ্বলতে পারে না। অথচ আজ 8 দিন হয়ে গেল পরিমল বেরা বঙ্গবাণীতে যায়নি। ভবনাদ্দাই হয়তো ঠিক, মনুষ্য চরিত্র বুঝতে তার অনেক বাকি। কয়েকদিন পর সুচরিতা এসে কলাবতীকে নিমন্ত্রণ করল। তার ভাইয়ের অন্নপ্রাশন, দুপুরে খাওয়া। একমাত্র কলাবতী ছাড়া ক্লাসের আর কাউকে সে বলেনি। রাত্রে কলাবতী নিমন্ত্রণের কথাটা তুলে দাদু আর কাকার কাছে জানতে চাইল, কি উপহার দেওয়া যায় বলো তো? সোনার বালা কি আংটির কথা বলো না, ওসব সেকেলে উপহার এখন চলে না। একটা বারবি ডল কিনে দে। সত্যশেখর মুহূর্তে সুপারিশ করে ফেলল। পুতুল টুতুল ভেঙে ফেলবে দুদিনেই। কলাবতী নাকচ করে দিল। একটা সিল্কি গরদের ফ্রক। রাজশেখর এমনভাবে বললেন যেন কেনা প্রায় হয়েই গেছে। কদিন আর পড়বে, দেখতে দেখতে তো বড় হয়ে যাবে। রাজশেখরও নাকচ হলেন। তাহলে একটা ট্রাইসাইকেল। দ্বিধা পড়ে সত্যশেখর প্রস্তাব দিলেন। 6 মাসের ছেলে ট্রাইসাইকেল চালাবে বলছো কি? ছেলেকে লজ্জিত হতে দেখে রাজশেখর এগিয়ে এলেন তাকে লজ্জা মুক্ত করতে। তাহলে প্যারাম্বুলেটর, সেটা তো ওকে চালাতে হবে না। কলকাতায় এখন কেউ প্র্যাম ঠেলে না, রাস্তায় যা গর্ত, বাচ্চার হাড় গোড়ার আস্ত থাকবে না। একটা ফার্স্ট এড বক্স দিলে কেমন হয়? সত্যশেখর নড়ে চড়ে বসলেন। শুধু বাচ্চার কেন, বাড়ির লোকেরও কাজে লাগবে। রাজশেখর ভ্রু কুঁচকে বললেন, তাহলে বরং গোটা চারেক বেবি ফুডের কৌটো দেওয়া। নাতনির মুখের দিকে তাকিয়ে তিনি থেমে গেলেন। এমন একটা কিছু বলো যেটা দিলে সারা জীবন আমাকে মনে রাখবে। কলাবতী অধৈর্য হয়ে পড়ল। ওরা দুজন চিন্তায় ডুবে গেলেন। কিছুক্ষণ পর মাথা তুলে ভয়ে ভয়ে সত্যশেখর প্রায় দমবন্ধ অবস্থায় বললেন, একটা কম্পিউটার। না না না, অনেক দাম। তার থেকে বরং একটা অভিধান দিলে কেমন হয়? সারা জীবন বাচ্চাটার কাজে লাগবে, তোকে মনেও রাখবে। লাফিয়ে উঠল কলাবতী। হাতে করে নিয়ে যেতেও আমার সুবিধে হবে। কাকার অরিজিনালিটির ধারে কাছে কেউ আসতে পারবে না, তাই না দাদু? অবশেষে ইংরাজি থেকে বাংলা একটা অভিধান হাতে কলাবতীকে দেখা গেল অবিনাশ কবিরাজ লেন দিয়ে হেঁটে সুচরিতার বাড়ির দিকে যেতে। বাড়িটা সে চেনে। হাঁটতে হাঁটতে একটা পানের দোকানে সার দেওয়া মহাদেব, কৃষ্ণ, হনুমান ও রামের ছবি দেখে তার ছবি বাঁধাইয়ের দোকানগুলোর কথা মনে পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে সে বলে উঠল, আরে 44-এর এফে তো পরিমল বেরা থাকে, একবার খোঁজ নিয়ে দেখলে কেমন হয়? যেমন ভাবা তেমনই কাজ। খুঁজে বের করতে তার মোটেই অসুবিধে হলো না। সুচরিতাদের বাড়ি ছাড়িয়ে 2টো মোড় ঘুরে একতলা 44-এর ডি বাড়িটা, তারপর 2তলা একটা মাঠ কোঠা যার নম্বরের সঙ্গে রয়েছে ই এবং এফ। একপাল্লা টিনের দরজা দিয়ে ঢুকে সরু একটা পথ, যার দুধারে করকেটে টিন আর শালকাঠ দিয়ে তৈরি 2টো দোতলা বাড়ি, খোলা কাঁচা নর্দমা।
ঘরগুলোর সামনে দড়িতে শুকোচ্ছে প্যান্ট, শার্ট, শাড়ি। রান্না হচ্ছে শোবার ঘরেই। কাঠের সোজা সিঁড়ি উঠে গেছে দোতলায়। কলাবতী ফাঁপড়ে পড়ল। কোন বাড়িটা এফ? একটি বউ তার ঘর থেকে উকি দিয়ে কলাবতীকে এতক্ষণ দেখছিল। এবার সে জিজ্ঞেস করল, কাকে চাই আপনার? পরিমল বেরা, এফ বাড়িতে থাকেন। ওই সামনে সিঁড়ি দিয়ে দোতলায়, প্রথম ঘরটায়, সাবধানে উঠবেন। সিঁড়িটার একদিকে ধরার কাঠ খসে পড়েছে, একটা ধাপে কাঠের পাটা নেই। দোতলায় পৌঁছেই দেখলেও সামনের প্রথম ঘরটার দরজা আধ ভেজানো। পাল্লার ফাঁক দিয়ে কলাবতী পরিমল বেরাকে দেখতে পেল। তক্তপোষে চিত হয়ে পাজির মতো একটা বই পড়ছে। পরনে সবুজ চেক লুঙ্গি, খালি গা। কলাবতী দরজায় টোকা দিল। পরিমল উঠে বসল। আপনি? তাড়াতাড়ি দড়িতে টাঙানো পাঞ্জাবিটার দিকে হাত বাড়িয়ে পরিমল বেরা আবার বলল, বসুন। বসতে আসেনি, শুধু একটা কথা জানবার জন্যই এসেছি। কলাবতী তীব্র চোখে তাকালো। পরিমল বেরার অবাক ভাবটা তখনও ঘোচেনি। অস্ফুটে বলল, কি কথা? বলে এসেছিলেন পেপার কাটিং দেখাবেন, দেখিয়ে এসেছেন? পরিমল বেরা মাথা নাড়ল, না। তাহলে অত জোর দিয়ে বলে এসেছিলেন কেন? কোথায় সেই পেপার কাটিং? মিথ্যে কথাগুলো বলতে আপনার কি লজ্জা করল না? ভেবেছিলেন আপনার মুখের কথা শুনেই বঙ্গবাণী লিখে দেবে বরুণ বসু রায় বাহবা নেওয়ার জন্য হেনরি রেবেলোকে চিট করেছে? আসলে আপনি একটা ঈর্ষাপরায়ণ জেলাস লোক। বরুণ বসু রায়কে খাটো করার জন্য ধাপ্পা দিতে গেছিলেন। এক অ্যাথলিটের মর্যাদা আর এক অ্যাথলিট রক্ষা করবে, এটা কর্তব্য। কর্তব্যের নমুনাটা তো খুব দেখালেন। আসলে আপনার মতো লোকেরাই স্পোর্টসের সম্মান নষ্ট করে, অ্যাথলিটদের মর্যাদা নষ্ট করে। মেশিন গানের মতো কথার বুলেট ছুড়ে গেল কলাবতী। রাগে তার সারা শরীর কাঁপছে। পরিমল বেরার লম্বা দেহটা কথায় ঝাঁঝরা হয়ে সামান্য নুয়ে পড়েছে। চোখে মুখে অসহায় লজ্জা। বলেছিলুম ঠিকই, কিন্তু কাটিং রাখা খাতাটা খুঁজে পেলুম না। এত বছর পর কোথায় যে। পরিমল বেরা ঘরের চারদিকে চোখ বোলালো। কলাবতীও ঘরটা দেখল। কোনো কিছু হারিয়ে যাওয়ার উপায় নেই এই ঘরে। একটা কেরোসিন স্টোভ, হাঁড়ি, থালা, বাসন, হ্যারিকেন, মশলার কৌটো, জলের কলসি, গ্লাস ও বালতি ছাড়া আর কিছু নেই। এর মধ্যে কোনো খাতা লুকিয়ে থাকতে পারে না। তক্তায় একটা ওয়ার্ড ছাড়া তেল চিটচিটে বালিশ, সুজনি আর পাট করা মশারি। ওখানেও খাতা থাকলে খুঁজে পাওয়া যাবে। পরিমল তক্তপোষের তলা থেকে একটা টিনের বাক্স বের করে ডালাটা খুলে দেখালো। এর মধ্যে রেখেছিলুম পাট করা একটা ধুতি আর সাদা পাঞ্জাবি, ছোট কয়েকটা মোড়ক, পাকিয়ে রাখা কাগজ ছাড়া কলাবতী বাক্সে আর কিছু দেখতে পেল না। ঠিক সময়ে দেখছি আপনার জিনিস হারায়। রাগ ঢাক না করেই কলাবতী কথাগুলো ব্যাঙের বিচুটি মাখিয়ে দিল। অজুহাতটা ভালোই দিলেন, হারিয়ে গেছে। যন্ত্রণায় পরিমল বেরার মুখটা কোঁকড়ে গেছে। নিরুপায় দুই মুঠি বুকের কাছে। বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করুন, আমি কাউকে ছোট করার জন্য, কাদা ছিটোবার জন্য এসব বলিনি। সত্যি রেবেলও 48.5 ফুট লাফিয়েছিল, বরুণ নয়। এখন এসব বলে কি লাভ? আমার কিছু বলার নেই। আপনার কথার জবাব দেওয়ার মুখ আমার নেই। অপরাধীর মতো পরিমল বেরা মাথা নামিয়ে নিল। যেখান থেকে পারুন লিখিত প্রমাণ এনে দিন। কলাবতী দরজার দিকে এগিয়ে থমকে ঘুরে পড়ল। 7 দিন অপেক্ষা করব, তার মধ্যে প্রমাণ না দিতে পারলে আপনাকে নিয়ে স্টোরি করব। বঙ্গবাণীতে ওটাই হবে আমার শেষ লেখা।
কলাপতি সিঁড়ি দিয়ে নামতে নামতে ঘুরে দাঁড়ালো। ঘর থেকে পরিমল বেরা বেরিয়ে এসেছে। আবেগরুদ্ধ গলায় কলাপতি বলল, জানেন, আপনাকে আমি বিশ্বাস করেছিলাম, আমার দাদু কাকাও বিশ্বাস করেন, আপনি সব ভালো ধারণা ভেঙে দিলেন। সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে যাওয়ার সময় সে ওপরে তাকিয়ে দেখল বাজ পড়া লোকের মতো পরিমল বেরা দাঁড়িয়ে। কলাপতি, হ্যালো, আমি বলদেবদা বলছি। আরে একটা মজার ব্যাপার, একটা চিঠি এসেছে দিল্লি থেকে। কে লিখেছে? পরিমল বেরা। পড়ে শোনাবো? পড়ুন। চিঠিটা ক্রীড়া সম্পাদককে লেখা। মাননীয় সু, 7 দিনের মধ্যে প্রমাণ দাখিল করতে না পারার জন্য আমি যৎপরণাস্তি লজ্জিত ও দুঃখিত। কলাপতি, বানান টানানগুলো কিন্তু ফোনে আর বলছি না, বুঝে নিও। হ্যাঁ, তারপর লিখেছে, লখনৌয়ে 2টি ইংরেজি, একটি উর্দু ও একটি হিন্দি কাগজের অফিসে গিয়েছিলাম, কিন্তু 40 বছরেরও অধিককালের কাগজ ইহাদের কাহারও কাছে পাইলাম না। তাহারা বলিল দিল্লি গিয়া খোঁজ করিতে, সেখানে বড় বড় কাগজের অফিস রহিয়াছে। হয়তো তাহাদের কাছে 48 সালের কাগজ থাকিতে পারে, তাই আমি দিল্লি আসিয়াছি। কিন্তু লখনৌয়ে ট্রায়ালের সময় এখানে বড় কোনো খবরের কাগজের অফিস ছিল না। 1-2টি যাওবা ছিল, তাহারা কাগজ উঠাইয়া দিয়াছে। একজন আমাকে একটি লাইব্রেরির কথা বলল, যেখানে পুরাতন খবরের কাগজ রাখা আছে। টাকা দিলে নাকি সেখানে খবরের কাগজ হইতে ছবি তুলিয়া দেয়। আমি কাল সেখানে যাইব। ইতিমধ্যে দয়া করিয়া আমার সম্পর্কে কিছু লিখিবেন না, আমাকে আরও কয়েকটি সময় দিন। আশা করি আমার এই প্রার্থনা আপনি মঞ্জুর করিবেন। আপনি মহানুভব, তাই আশা করি কয়েকটা দিন ভিক্ষা নিশ্চয়ই দিবেন। নমস্কার জানিবেন। ইতি আপনার বশংবদ শ্রী পরিমল কুমার বেরা। কলাবতী, শুনলে তো? বলদেবদা, আপনারা কি করবেন এবার? করব মানে? কি আবার করব? এই পাগলের চিঠি কি রেখে দেব নাকি? একটা তুচ্ছ সামান্য ব্যাপার নিয়ে লোকটা যে লখনৌ দিল্লি করবে কে জানতো। লোকটা সম্পর্কে তুমি ইন্টারেস্ট দেখিয়েছিলে বলেই ফোন করলাম। ভবদা তো চিঠিটা ফেলেই দিচ্ছিল। পরিমল বেরা যদি প্রমাণ নিয়ে আসে? খেপেছ তুমি? জীবনে আর বঙ্গবাণী মুখ হবে না। এসব লোক আমার জানা আছে। যদি কোনো প্রমাণ পাঠায় আমাকে কি একবার জানাবেন? জানাবো। ওদের কথোপকথন ওখানেই শেষ হলো। কলাবতীর স্কুল খুলে গেছে, পড়াশোনা নিয়ে সে ব্যস্ত। সাংবাদিকতা, বঙ্গবাণী, ময়দান, স্পোর্টস ডেস্ক, এসব তার কাছে এখন আবছা হয়ে আসছে। স্কুলে বড়দির সঙ্গে দেখা হলেই তার অস্বস্তি হয়। এই বুঝি ঝুপুকে স্টেফিগ্রাফ করে তোলার প্রসঙ্গটা উঠবে, কিন্তু ওঠেনি। অবশেষে একদিন সে বড়দির ঘরে গিয়ে নিজেই জিজ্ঞেস করল, ঝুপুর বাবা মার সঙ্গে আপনি কথা বলবেন বলেছিলেন? বলেছি। মলয় মুখার্জি চিঠি পড়া বন্ধ করে গম্ভীর মুখটা তুললেন। ওরা আর আমার মুখ দেখবেন না বলেছেন, কিন্তু কালু, তুমি যা বুঝেছ সেটাই ঠিক। মন খারাপ করো না। আবার তিনি চিঠি পড়া শুরু করলেন। মনটা সত্যি তার খারাপ হয়ে গেল। বড়দির সঙ্গে আত্মীয় বিচ্ছেদ ঘটল তারই জন্য। তার চেয়েও খারাপ লাগছে বাচ্চা ঝুপুকে একটা টেনিস রোবট বানাবার জন্য ওর বাবা মায়ের হাস্যকর, অবুঝ এবং লোভী চেষ্টা দেখে। রবিবার কাকার সঙ্গে ইভিনিং শোয়ে সিনেমা দেখতে গেছিল কলাবতী, চার্লি চ্যাপলিনের গোল্ড রাশ। বাড়ি ফিরতেই রাজশেখর জানালেন, কালু, বঙ্গবাণী থেকে বলদেব ব্যানার্জি নামে একজন তোকে ফোন করেছিল। তোকে জানিয়ে দিতে বলল 48 অলিম্পিক ট্রায়ালের রেজাল্টের একটা ফটোস্ট্যাট কপি ওরা ডাকে পেয়েছে। কোথা থেকে এসেছে সেটা ওরা জানে না, তবে একটা চিরকুট আটা ছিল।
তাতে লেখা, অনেক চেষ্টায় এইটুকু মাত্র জোগাড় করিতে পারিয়াছি, তলায় নাম লেখা পরিমল বেরা। শোনামাত্র কলাবতী আনন্দে চিৎকার করে উঠল, হিয়া! দাদু, লোকটা কথা রেখেছে। রাজশেখরকে কিন্তু উৎফুল্ল দেখালো না। মৃদু স্বরে তিনি বললেন, কালু, মুশকিল হয়েছে একটাই। ট্রায়ালে যারা নিজেদের ইভেন্টে প্রথম হয়েছে শুধু তাদেরই নাম ছাপা হয়েছে, তাতে হেনরি রেবেলেরও নাম আছে। আর তার জাম্পের ডিস্টেন্সটা? কলাবতী নিজেই যেন এবার লাফিয়ে উঠবে এমনভাবে সে হাত মুঠো করে শরীরটা কুকড়ে স্প্রিংয়ের মতো গুটিয়ে নিল। নেই, কারো ডিস্টেন্স, টাইমিং কি হাইট কিছুই নেই, শুধুই প্রথম হওয়াদের নাম। ধীরে ধীরে আলগা হয়ে এলো কলাবতীর শরীর। দু চোখে ফুটে উঠল গভীর দুঃখ। শুধু বলল, বেচারা। রাজশেখর বললেন, তবু পরিমল চেষ্টা করেছে নিজের সত্যতা প্রমাণ করার জন্য। দুঃখ করার কিছু নেই কালু, এটাই হলো স্পোর্টসম্যানের কাজ। নাতনিকে বুকে টেনে তিনি মাথায় হাত বুলোলেন। দাদু, কালই আমি পরিমল বেরার কাছে যাব। ওকে অপমান করে কথা বলে এসেছি, মাফ চাইব। ফটোস্ট্যাটে রেবেলোর লাফাবার ডিস্টেন্স নাই থাকুক, আমি বিশ্বাস করি পরিমল বেরাই সত্যি। বহু বছর ওকে দেখিনি। কাল ভোরে জগিং করতে করতে আমরা দুজনেই যাব। ভোরেই ওরা জগ করতে করতে 44-এর এফের সামনে পৌঁছলো। টিনের দরজাটা খোলাই রয়েছে। এখানকার মানুষ ভোরেই উঠে পড়ে কাজে বেরোনোর জন্য। রাজশেখরকে দেখে একতলার লোকেরা অবাক হয়ে গেল। এই ধরনের চেহারার মানুষ মাঠ কোঠায় কখনো আসেনি। দাদু, তুমি আর উঠো না, আমি ওকে ডেকে আনছি। এই বলে কলাবতী সিঁড়ি দিয়ে উঠে গেল। পরিমল বেরার ঘরের দরজাটা খোলা, কিন্তু কি আশ্চর্য, ঘরে যে একটা বউ তক্তপোষটায় একটা বাচ্চা কাত হয়ে ঘুমোচ্ছে। ঘরে কিছু জিনিসপত্র রয়েছে। স্টোভে ভাত ফুটছে। ঝাড় দেওয়া বন্ধ রেখে অবাক হয়ে বউটি তাকিয়ে। এখানে পরিমল বেরা থাকেন না? থাকতো, এখন আর থাকে না। বারান্দায় উবু হয়ে বসে আঙুল দিয়ে দাঁত মাজছে যে লোকটি, সেই উঠে দাঁড়িয়ে বলল, ঘরটা আমাকে দিয়ে গেছে। পরিমল বেরাকে কি দরকার? টাকা ধার করেছিল? না, ধার করেনি, তবে আমার ওকে ভীষণ দরকার। ছবির ফ্রেম করতে দিয়েছিলেন, কিন্তু দোকান তো বেচে দিয়েছে। সে কি একটা খুব জরুরি কাজে ধার ধর করে লখনৌ গেল। আমার কাছ থেকে নিয়েছে 150 টাকা। বললুম, কি এমন জরুরি কাজ পরিমলদা? বলল, সে তুই বুঝবি না। তারপর কদিন বাদে ফিরে এসে বলল, কাজ হয়নি, দিল্লি যেতে হবে। দোকানটা বেচে টাকা নিয়ে দিল্লি সে যে গেল তো গেলই, আর ফিরে আসেনি। বুড়ো বয়সে কি যে ভীমরতি ধরল। দোকান কি কেউ বেচে? কোথায় ওকে পাবো বলতে পারেন? না। লোকটি ঘরে ঢুকে গেল। অসার মাথা নিয়ে এক পা করে কলাবতী নিচে নেমে এলো। কি হয়েছে কালু? পরিমল? রাজশেখর নাতনির মুখ দেখে ব্যস্ত স্বরে বললেন, এখানে আর থাকে না, চলো দাদু। ধীরে ধীরে জগ করে ছোটার মধ্যেই রাজশেখর আর চোখে তাকিয়ে দেখলেন কলাবতীর চোখ দুটি জলে ভেজা, ছল ছল দৃষ্টি। কালু, তোর কি হলো? চোখে জল? দাদু, আমার আনন্দ হচ্ছে। কি যেন হারিয়েছিলাম, মানুষকে বিশ্বাস করতে পারছিলাম না, এখন আবার পারছি। শুনছিলেন মতি নন্দীর কলমে কলাবতীর দেখাশোনার শেষ পর্ব। কেমন লাগলো গল্প জানাতে ভুলবেন না। কলাবতী সিরিজের সমস্ত গল্প শেষ হয়ে গেল। এরপরে যদি আপনারা বলেন আমি মতি নন্দীর লেখা অন্যান্য গল্পগুলি
পড়তে শুরু করব। পরের দিন এসে হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।